বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা আমাকে শুনছেন ও দেখছেন, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। গত ক্লাসের ধারাবাহিকতায় আজ গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। একটা গাণিতিক সমস্যা নিয়ে ওই গাণিতিক সমস্যা থেকে অথবা কোনো তথ্য সারি অথবা রাশিমালা থেকে কিভাবে আমরা গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী তৈরি করব সেটা আমি আজ দেখাবো। গত ক্লাসে গণসংখ্যা সারণী, শ্রেণী, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী গণসংখ্যা, ক্রমজোড়িত গণসংখ্যা, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, এই জিনিসগুলো আমি দেখিয়েছি। আজ যে কোনো তথ্য সারি অথবা রাশিমালা থেকে আমরা একটা কি করব, গণসংখ্যা সারণী তৈরি করব। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, এখানে একটা তথ্য সারি লেখা আছে। দেখো, লেখা আছে এখানে, নিচের উপাত্ত হতে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। নিচের উপাত্ত হতে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। 75, 72, 62, 66, 65, 32, 76, 55, 65, 56, এরকম কয়টা মান দেওয়া আছে? এখানে 30টা মান দেওয়া আছে। এই যে 30টা মান দেওয়া আছে, এই 30টা মান থেকে আমরা কি করব, গণসংখ্যা সারণী তৈরি করব। এখন গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে যে জিনিসগুলো আমাদের বিবেচনায় নিতে হবে, প্রথমত হলো এই তথ্য সারিতে কয়টা মান দেওয়া আছে বা উপাত্তের সংখ্যা কত, সেটা আগে লিখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এই তথ্য সারিতে 30টা মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব, দেওয়া আছে উপাত্তের সংখ্যা n। উপাত্তের সংখ্যাকে ক্যাপিটাল লেটার n দ্বারা প্রকাশ করা হয়। গতদিন আমি বলেছিলাম, দেওয়া আছে উপাত্তের সংখ্যা n = 30। তারপরের কাজটা হবে, এই যে 30টা মান দেওয়া আছে, এই 30টা মান থেকে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করতে হবে। বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করব। বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কীভাবে খুঁজে বের করব? দেখো, প্রথমে আমি ক্ষুদ্রতম মান খুঁজে বের করব। দেখো, এখানে 75কে যদি আমি ক্ষুদ্রতম মনে করি, তাহলে 75, 72 ছোট, 62 ছোট, 32 ছোট, 32, একটু খেয়াল করো সবাই, 32, 22, তাহলে ক্ষুদ্রতম মান কত? এখানে ক্ষুদ্রতম মান হলো 22। এটা আমরা এখানে লিখব ক্ষুদ্রতম মান বা ছোট মান, লোয়েস্ট ভ্যালু, এলভি, অথবা আমরা লিখতে পারি ক্ষুদ্রতম মান অথবা ছোট মান। ক্ষুদ্রতম মান = 22। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার বৃহত্তম মান খুঁজে বের করব। বৃহত্তম মান 75কে যদি বড় মনে করি, তাহলে দেখো 75, 76 বড়, 76, 80। বৃহত্তম মানটা কত? বৃহত্তম মান হলো 80। তাহলে এখানে লিখব বৃহত্তম মান
বৃহত্তম মান ইকুয়াল টু 80। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমাদের যে কাজটি করতে হবে, এই যে তথ্য সারি বা রাশিমালা দেওয়া আছে, এই রাশিমালা পরিসর নির্ণয় করে নিতে হবে। পরিসর হলো যে কোনো তথ্য সারি অথবা রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান, কোনো তথ্য সারি অথবা রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান তাকে বলা হয় পরিসর ইন রেঞ্জ, RANGE, রেঞ্জের ক্যাপিটাল লেটার R দ্বারা পরিসর প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো এখানে, তাহলে পরিসর R ইকুয়াল টু কত হবে? R ইকুয়াল টু বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। বৃহত্তম মান কত? 80, ক্ষুদ্রতম মান 22। তাহলে পরিসর ইকুয়াল টু কত হবে? যে বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান ইকুয়াল টু 58। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করা হয় পরিসর কি বা পরিসর নির্ণয় সূত্র লিখো, তাহলে কি লিখবো আমরা? যে পরিসর ইকুয়াল টু হলো বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। এবং যদি বলা হয় পরিসর বলতে কি বোঝো, তাহলে বলবো আমরা যে কোনো তথ্য সারি অথবা রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান তাকে বলা হয় পরিসর। তাহলে এই ক্ষেত্রে পরিসর আর ইকুয়াল কত? 58। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ এখন তোমাদের এই যে পরিসংখ্যান, উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান বই অথবা যে কোনো পরিসংখ্যান বই তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে গণসংখ্যার সারণীতে সর্বোচ্চ শ্রেণী আছে 25টা এবং সর্বনিম্ন হলো 5টা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে শ্রেণী সংখ্যা, গণসংখ্যার সারণীর ক্ষেত্রে শ্রেণী সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ শ্রেণী সংখ্যা 5-এর নিচে হবে না এবং 25-এর উপরেও হবে না। তাহলে এই কথাটা আমরা লিখবো এখানে যে আমরা জানি শ্রেণী সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে সীমাবদ্ধ। এখন আমাদের মূল যে কাজটা যেটা করতে হবে সেটা হলো শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হবে। দেখো এখানে লেখা আছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। এখন আমাদের উপযুক্ত শ্রেণীব্যাপ্তিটা বের করতে হবে। কিভাবে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি বের করব? এই যে পরিসর আছে, এই পরিসরকে প্রথমে 25 দ্বারা ভাগ করব এবং পরে 5 দ্বারা। তাহলে কি করব এখানে আমরা এখানে করব হলো পরিসরকে প্রথমে 25 দ্বারা ভাগ করব। দেখো পরিসরকে 25 দ্বারা ভাগ করলে কত হয়? R/25, R/25 ইকুয়াল টু কত? 58/25 ইকুয়াল টু হলো 25 দুগুণা কত? 50। কত পাচ্ছে? 8, 75, 5, 25 দুগুণা 50। এটাকে যদি পূর্ণ সংখ্যা করা হয়, দেখো এটাকে পূর্ণ সংখ্যা করলে কত হবে? পূর্ণ সংখ্যা করলে হবে 2। তাহলে পরিসরকে 25 দ্বারা ভাগ করে কত পেলাম এখানে? আমি 2। এবং এই পরিসরকে আমি 5 দ্বারা ভাগ করব। পরিসরকে কি দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। পরিসর ভাগ 5 ইকুয়াল টু কত? 58/5 ইকুয়াল টু হলো 11.60। এটা ইকুয়াল টু লেখা যায় 12। দেখো এখানে পরিসরকে 25 দ্বারা ভাগ করে কত পেয়েছি? 2 পেয়েছি। এবং পরিসরকে 5 দ্বারা ভাগ করে কত পেয়েছি? 12 পেয়েছি। এখন আমি কি করতে পারি? যে 2 এবং 12 এর মধ্যে থেকে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি কি করতে পারবো? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হিসেবে নিতে পারবো। 2 এবং 12 এর মধ্যে থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কয়টা সংখ্যা আছে এখানে? 11টা সংখ্যা আছে। 11টা সংখ্যার যে কোনো একটা সংখ্যাকে আমি কি করতে পারবো? যে কোনো পূর্ণ সংখ্যাকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হিসাবে নিতে পারবো। এখন যেটা আমি উপযুক্ত মনে করব সেটাকে আমি শ্রেণী ব্যাপ্তি হিসাবে নিতে পারবো। কেউ 2কে উপযুক্ত মনে করলো তাও হবে, কেউ 12কে উপযুক্ত মনে করলো তাও হবে। কিন্তু একটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে, ব্যবধান যদি আমি 2 নেই তাহলে শ্রেণী হবে 25টা। তাহলে শ্রেণী হবে কয়টা? 25টা। আর ব্যবধান যদি আমি 12 নেই তাহলে শ্রেণী হবে কয়টা? 5টা। ঠিক আছে শিক্ষার্থীরা, যদি ব্যবধান আমি 2 নেই তাহলে শ্রেণী হবে কয়টা? 25টা। এবং ব্যবধান যদি আমি 12 নেই তাহলে শ্রেণী হবে কয়টা? 5টা।
5টা হলেও শ্রেণী কি হয়ে যায়, কম হয়ে যায় একেবারে। এবং যদি 2 ব্যবধান নেই তাহলে শ্রেণী হবে কয়টা, 25টা। সেক্ষেত্রে শ্রেণী অনেক বেশি হয়ে যায়। তাহলে আমাদের 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই যে 11টা সংখ্যা আছে, এই 11টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ এমন একটা সংখ্যাকে আমাদের বিবেচনায় নিতে হবে অথবা শ্রেণীব্যাপ্ত হিসেবে নিতে হবে যেখানে আমাদের যে ব্যবধানটা নেব আমরা ওই সংখ্যাটা অন্য সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ করা সহজ হয়। সেই সাথে এমন একটা ব্যবধান আমরা নেব যে ব্যবধান নিলে শ্রেণী সংখ্যা খুব বেশিও হবে না আবার খুব কমও হবে না। তাহলে দেখো এখানে সুবিধাজনক সংখ্যা আছে কয়টা, 2টে। একটা হলো 5 আর একটা হলো 10। 5 এবং 10, যদি 5 আমি ব্যবধান নেই তাহলে শ্রেণী হবে 17 থেকে 18টার মতো, 17 থেকে 20টা শ্রেণী হবে। আর যদি ব্যবধান আমি 10 নেই তাহলে শ্রেণী হবে কয়টা 7 থেকে 8টা, 7 থেকে 8টা শ্রেণী হবে। তাহলে এখানে সুবিধা হবে কোনটা, আমার সুবিধা হবে 10কে নেওয়া। কেন, 10কে শ্রেণীব্যাপ্তি নিলে 10 যোগ করা বিয়োগ করা ভাগ করা গুণ করা 5-এর চেয়ে সহজ। এবং 10 ব্যবধান নিলে শ্রেণী হবে আমার 7টা। শ্রেণী সংখ্যা খুব কম হবে না, আমার খুব বেশি হবে না। তাহলে এখানে শ্রেণী সংখ্যা লিখতে আমার কম সময় লাগবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে আমরা বলা আছে 2 থেকে 11, 2 থেকে 12 এর মধ্যে থেকে যে কোনো পূর্ণ সংখ্যাকে শ্রেণী ব্যবধান হিসেবে নেওয়া যাবে। কাজে এই ক্ষেত্রে আমার সুবিধার জন্য আমি কোনটাকে উপযুক্ত মনে করব, 10কে উপযুক্ত মনে করব। এখন কেউ যদি 5কে উপযুক্ত মনে করে তাও অঙ্ক হবে, অঙ্ক কিন্তু ভুল হবে না, তোমার সিস্টেম ঠিক থাকবে, অঙ্ক হবে। কিন্তু কোনো হলে যদি 100 জন শিক্ষার্থী থাকে তাহলে দেখা যাবে কি যে 95% অথবা 90 জন শিক্ষার্থী 10 ব্যবধান নিয়ে কাজ করবে। কেন 10 ব্যবধান নিয়ে কাজ করবে, 10টা বেশি উপযুক্ত হবে। 10 যোগ করা বিয়োগ করা গুণ করা ভাগ করা সহজ। সেই সাথে কি হবে, 10 ব্যবধান নিলে শ্রেণী সংখ্যা 7 থেকে 8টা হবে। কাজেই আমরাও কি করব, আমরাও এখানে 10কে শ্রেণীব্যাপ্তি হিসাবে নেব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই যে এখানে কীভাবে আমি শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব, শ্রেণীব্যাপ্তি নির্ণয় করার জন্য প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। পরিসরকে প্রথমে 25 এবং পরে 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে 2টা সংখ্যা পাওয়া যাবে। ওই 2টা সংখ্যার মধ্যে থেকে, যেমন এখানে আমি পেয়েছি 2 এবং 12, 2 এবং 12 এর মধ্যে থেকে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি শ্রেণীব্যাপ্তি হিসেবে নিতে পারবো, যে কোনো পূর্ণ সংখ্যা। কিন্তু আমার উপযুক্ত কোনটা হবে সেটা আমার বিবেচনা নিতে হবে। তাহলে এখানে উপযুক্ত কোনটা হবে, উপযুক্ত হবে 10। তাহলে আমাকে বলে দিতে হবে ধরি বা মনে করি শ্রেণী ব্যবধান কত, বা শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি 10। তাহলে আমার বলে দিতে হবে এখানে ধরি শ্রেণীব্যাপ্তি 10। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন 10 শ্রেণীব্যাপ্তি আমি পেয়েছি। এখন এই 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করব। 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করব। এই গণসংখ্যা সারণী তৈরি করার 2টা পদ্ধতি আছে, একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি হলো যখন কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমাকে, নিশ্চয় তোমাদের ঊর্ধ্বসীমার কথা মনে আছে, হ্যাঁ শিক্ষার্থীরা, যখন কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমাকে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে নেওয়া হবে তখন তাকে বলা হবে বহির্ভুক্ত পদ্ধতি। আর অন্তর্ভুক্ত পদ্ধতি হলো যখন কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর মধ্যে রাখা হবে, অথবা আমরা এটা বলতে পারি যখন কোনো একটা শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর মধ্যে রাখা হবে তখন তাকে বলা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি। যদি পদ্ধতির উল্লেখ না থাকে তাহলে আমরা সবসময় বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করব। যেহেতু এখানে প্রশ্নে আমার পদ্ধতি উল্লেখ নেই, অর্থাৎ এখানে দেখো লেখা আছে যে নিচের উপাত্ত হতে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। এখানে কিন্তু বলা নেই যে অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে এখানে আমি কি করব, আমার ইচ্ছা মতো গণসংখ্যা সারণী তৈরি করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এবার কি লিখবো, আমি এখানে লিখব 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো।
এই কথা লেখার পরে আমার যে কাজটা করতে হবে, প্রথমে শ্রেণী আগে নির্ণয় করে নিতে হবে। শ্রেণী, দেখো শ্রেণী, এখন শ্রেণী শুরু করব। শ্রেণী শুরু করব কোত্থেকে? শ্রেণী, প্রথম শ্রেণী যেটা হবে সেটা শুরু করব কোত্থেকে? প্রথম শ্রেণী এমন জায়গা থেকে শুরু করতে হবে যাতে ক্ষুদ্রতম মানটার প্রথম শ্রেণীর মধ্যে পড়ে। ঠিক আছে শিক্ষার্থীরা, শ্রেণী এমন সংখ্যা থেকে বা এমন জায়গা থেকে শুরু করতে হবে যাতে ক্ষুদ্রতম মানটা প্রথম শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে দেখো প্রথম শ্রেণী এমন জায়গা থেকে শুরু করব ক্ষুদ্রতম মানটা যাতে প্রথম শ্রেণীর মধ্যে পড়ে। দেখো প্রথম শ্রেণীর মধ্যে কোন মানটা পড়বে? ক্ষুদ্রতম মানটা কত আছে? এখানে 22 আছে। ইচ্ছা করলে আমি 22 থেকে শুরু করতে পারি। যদি 22 থেকে শুরু করি তাহলে কত হবে? দেখো 22 থেকে 32, ব্যবধান কত তোমার? ব্যবধান হলো 10। শ্রেণী ব্যবধান বা শ্রেণীর থেকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি বা সিআই ইকাল টু অথবা সি ইকাল টু কত? 10। শ্রেণী ব্যবধান বা শ্রেণী কত পাইছি আমি এখানে? পেয়েছি হলো 10। তাহলে দেখো প্রথম শ্রেণী কত হবে? 22 থেকে 32, 32 থেকে 42, 42 থেকে 52, 52 থেকে 62, 62 থেকে 72, 72 থেকে 82। ইচ্ছা করলে আমি ক্ষুদ্রতম মান 22 থেকে শুরু করতে পারি, অথবা আমার সুবিধার্থে একটু নিচে নেমে অর্থাৎ 20 থেকে আমি শুরু করতে পারি। দেখো 20 থেকে শুরু করলে কি হবে? আমার 20 থেকে শুরু করলে প্রথম শ্রেণী হবে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এবং শেষ শ্রেণী শেষ করব কোথায়? শ্রেণী শেষ করব ওই জায়গায় গিয়ে যখন আমি দেখব বৃহত্তম মানটা শেষ শ্রেণীর মধ্যে পড়েছে, তখনই আমার শ্রেণী শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা খেয়াল করতে হবে যে ক্ষুদ্রতম মানটা প্রথম শ্রেণীর মধ্যে পড়বে এবং বৃহত্তম মানটা শেষ শ্রেণীর মধ্যে পড়বে। ক্ষুদ্রতম মান প্রথম শ্রেণী থেকে শুরু করতে হবে এবং বৃহত্তম মানটা যখন শেষ শ্রেণীর মধ্যে পড়বে তখনই আর শ্রেণী নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আমি কি করতে পারি? ক্ষুদ্রতম মান থেকে শুরু করতে পারি, অথবা আমার সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে তোমরা কি করতে পারো? 20 থেকে, ক্ষুদ্রতম মান যেহেতু 22, তোমরা 20 থেকে শ্রেণী শুরু করতে পারো। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এবার দেখো, তাহলে প্রথম শ্রেণী যদি আমি 20 থেকে শুরু করি তাহলে প্রথম শ্রেণী কত হবে? প্রথম শ্রেণী হবে 20 থেকে 30, তারপরটা কত হবে? 30 থেকে 40। এটা মাথায় রাখতে হবে যে কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা হবে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা। ঊর্ধ্বসীমা কি হবে? পরবর্তী শ্রেণীর নিম্নসীমা। তাহলে প্রথমটা কত হবে? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে আমার বৃহত্তম মান কত? বৃহত্তম মান হলো 80, কিন্তু আমি এখানে নিয়েছি বহির্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ 80 মানটা কিন্তু এই শ্রেণীর মধ্যে আমি বসাতে পারবো না। তাহলে 80 মানটা কোথায় বসবে? পরবর্তী শ্রেণীর মধ্যে। যখনই 80 মানটা পরবর্তী শ্রেণীর মধ্যে বসবে তখন আমার কি করতে হবে? আরেকটা শ্রেণী নিতে হবে। তাহলে শেষ শ্রেণী কত হবে? 80 থেকে 90। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? এখন শ্রেণী কি তোমরা নির্ণয় করতে পারবা? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা এখন শ্রেণী নির্ণয় করতে পারবা। আর কেউ যদি মনে করে আমি 22 থেকে শুরু করব, তাহলে কি হবে? দেখো 22 থেকে 32, 32 থেকে 42, 42 থেকে 52, 52 থেকে 62, 62 থেকে 72 এবং 72 থেকে 82। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, আমার শ্রেণী দেখো, শ্রেণী আমার নির্ণয় করা হয়েছে। শ্রেণী হয়েছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা শ্রেণী হয়েছে। যদি আমি ব্যবধান 5 নিতাম, ব্যবধান 5 নিলে শ্রেণী হয়তো কয়টা? শ্রেণী হয়তো আমার 14টা। দেখো শ্রেণী কয়টা হয়তো? শ্রেণী হয়তো 14টা, কিন্তু 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50,
50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, 70 থেকে 75, 75 থেকে 80, 80 থেকে 85। শ্রেণী কয়টা হয়তো? শ্রেণী হতো 13টা আমার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখানে আমার শ্রেণীর ব্যবধান 10 নাকি উপযুক্ত হয়েছে কি হয়নি? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমার 10কে শ্রেণীব্যাপ্তি নেওয়া উপযুক্ত হয়েছে। এবার যে কাজটা করতে হবে, এখন আমার দেখতে হবে 20 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে কয়টা মান আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর এই যে মানগুলো আমি বসাবো টালি চিহ্ন দিয়ে বসাবো, টালি চিহ্ন। তাহলে দেখো প্রথম কলাটা হবে শ্রেণী, তারপরটা হবে টালি চিহ্ন, টালি চিহ্ন বা মিল চিহ্ন, টালি চিহ্ন বা মিল চিহ্ন। দেখো টালি চিহ্ন কীভাবে বসাবো? 20 থেকে 30, প্রথম শ্রেণী আছে 20 থেকে 30, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে 30টা হবে পরবর্তী শ্রেণীর মধ্যে, অনুরূপভাবে এখানে 40টা হবে পরবর্তী শ্রেণীর মধ্যে, 50 হবে পরবর্তী শ্রেণীর মধ্যে, 60 হবে পরবর্তী শ্রেণীর মধ্যে, অনুরূপভাবে 80 হবে পরবর্তী শ্রেণীর মধ্যে। যদি 91 কোনো মান থাকতো এখানে আমাদের, যদি বৃহত্তম মানটা আমার 91 হতো, তাহলে কিন্তু আমাদের 8টা শ্রেণী নেওয়া লাগতো এখানে। ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু আমাদের বৃহত্তম মান আছে 80, তাহলে শ্রেণী শেষ হয়েছে কোথায়? 80 থেকে 90। এখন আমি দেখব 20 থেকে 29 পর্যন্ত, 20 থেকে 29 পর্যন্ত কয়টা সংখ্যা আছে। এটা গুনবো কিভাবে? প্রথম থেকেই গুনবো, প্রথম থেকেই গুনবো। কত? 20 থেকে 29, 20 থেকে 29, 20 থেকে 29, কয়টা আছে শিক্ষার্থীরা? 3টা আছে। তাহলে এই ঘরে কি হবে? 3টা টালি চিহ্ন বসাতে হবে, 1 2 3। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে পরবর্তী শ্রেণী কত? 30 থেকে 40, 30 থেকে 39 পর্যন্ত যতগুলা মান আছে সবগুলো হবে এই শ্রেণীর মধ্যে। তাহলে একটু খেয়াল করে দেখো 30 থেকে 39-এর মধ্যে কয়টা মান আছে? এখানে মান আছে 5টা। দেখো এখানে মান কয়টা আছে? 5টা আছে। তাহলে এই ঘরে কি হবে? টালি চিহ্ন হবে 5টা। টালি চিহ্ন 5টা কীভাবে বসাবো একটু খেয়াল করো, 1 2 3 4, এটা কেটে দিলে কি হবে? 5টা হবে এটা। ঠিক আছে, অনুরূপভাবে 40 থেকে 50, এই শ্রেণীর মধ্যে মান আছে কয়টা? এই শ্রেণীর মধ্যে মান আছে 4টা, 1 2 3 4। ঠিক আছে শিক্ষার্থীরা, 50 থেকে 60 মান আছে 7টা, 50 থেকে 60 7টা, 1 2 3 4 5 6 7। 60 থেকে 70 7টা, 1 2 3 4 5 6 7। 70 থেকে 80 মান আছে কয়টা? 3টা, 1 2 3। 80 থেকে 90 একটা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রত্যেক শ্রেণী আমরা কি করেছি, এখানে টালি চিহ্ন দিয়ে কোন শ্রেণীতে কয়টা মান আছে সেটা কিন্তু দেখালাম এখানে আমি। ঠিক আছে, প্রথম শ্রেণীতে মান আছে কয়টা? 3টা, দ্বিতীয় শ্রেণীতে মান 5টা, পরের শ্রেণীতে 4টা, 7টা 7টা 3টা 1টা। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর আমি কি লিখবো? এরপর লিখবো গণসংখ্যা, এরপর লিখবো গণসংখ্যা। দেখো গণসংখ্যা, গণসংখ্যা প্রথম শ্রেণীতে কয়টা আছে? 1 2 3, 3 5 4 7 7 3 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমার টালি চিহ্ন বসানো ঠিক হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? যদি আমি এই গণসংখ্যাগুলো যোগ করি, যোগ করলে দেখো গণসংখ্যা এবং মোট উপাত্তের সংখ্যা কত আছে এখানে? মোট উপাত্তের সংখ্যা 30। তাহলে এই গণসংখ্যাগুলো যোগ করলে কি হবে? এই মানটা হবে 30। আর মোট উপাত্তের সংখ্যা এবং মোট গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করি। তাহলে এন ইকুয়াল টু কত হতে হবে? এখানে এন ইকুয়াল টু 30 হতে হবে। দেখো 30 হয় কি না? 5 3 8 4 12 19 26 29 30। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝবো যদি এই যোগফলটা আমার 30 হয়, মোট গণসংখ্যা যদি এন ইকুয়াল টু 30 হয়, তাহলে বুঝবো আমাদের টালি চিহ্ন বসানো ঠিক হয়েছে।
যদি বেশি হয় তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে আমি একটা মান বেশি নিয়েছি, অথবা যদি কম হয় তাহলে বুঝতে হবে আমরা একটা মান বাদ পড়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, যখন আমরা টালি চিহ্ন বসাবো তখন অবশ্যই আন্তরিকতার সহিত এবং মনোযোগ দিয়ে বসাতে হবে। আন্তরিকতার সহিত এবং মনোযোগ দিয়ে যদি বসায় তাহলে আমাদের টালি চিহ্ন বসানো ভুল হবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে গণসংখ্যা পেলাম। তারপর আমরা কি নির্ণয় করব? ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা। নিশ্চয়ই তোমাদের ক্রমদৈর্ঘ্য গণসংখ্যার কথা মনে আছে। ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা হলো গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল। ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? এফসি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এফসি দ্বারা ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখন আমি নির্ণয় করব ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল, তার প্রথমটা কত হবে? 3 3 হবে, তারপরটা 5 3 কত? 8, 8 4 12, 12 7 19, 19 6 19 7 26, 26 3 29, 29 1 30। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা। আর ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা আসবে গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল। গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল, প্রথমটা 3 3 হবে, তারপরটা 2টার যোগফল, 3টার যোগফল, 4টার যোগফল, 5টার যোগফল, 6টার যোগফল এবং সবগুলোর যোগফল। ঠিক আছে, ক্রমদৈর্ঘ্য গণসংখ্যার শেষ মানটা হবে অবশ্যই মোট গণসংখ্যার সমান। যদি মোট গণসংখ্যার সমান না হয় তাহলে বুঝতে হবে যোগ করা ভুল হয়েছে, তাহলে বুঝতে হবে ক্রমদৈর্ঘ্য গণসংখ্যা আমাদের বের করা ভুল হয়েছে। আর যদি সমান হয় তাহলে বুঝবো ঠিক হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো শ্রেণী মধ্যবিন্দু। কি বের করব? শ্রেণী মধ্যবিন্দু অথবা মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু অথবা মধ্যবিন্দু। মধ্যবিন্দু দেখো, মধ্যবিন্দু হলো কোনো একটা শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় তাকে বলা হয় শ্রেণী মধ্যবিন্দু। কোনো একটা শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে কি? শ্রেণী মধ্যবিন্দু। আর শ্রেণী মধ্যবিন্দু কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী মধ্যবিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স আই দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো, প্রথম শ্রেণী মধ্যবিন্দু কত হবে? 20 যোগ 30 ইকুয়াল টু 50 ভাগ কত? 2 ইকুয়াল টু কত? 25। প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো, প্রথম শ্রেণী মধ্যবিন্দু 25, তারপরটা কত হবে? তারপরটা 35, তারপরটা কত হবে? 45, তারপরটা কত? 55, তারপরটা কত হবে? 65, তারপরটা কত হবে? 75, তারপরটা হবে কত? 85। ঠিক আছে শিক্ষার্থীরা, এটি যদি নির্ণয় করা হয়, তাহলে কি হবে আমাদের? এই যে তালিকাটা, এই তালিকাটাকে বলবো আমরা গণসংখ্যা সারণী। এই তালিকাটাকে বলবো আমরা গণসংখ্যা সারণী। আর এই পুরো তালিকাটাকে বলা হবে পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী 2 রকমের, একটা হলো প্রাথমিক গণসংখ্যা সারণী এবং আরেকটা হলো পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণী। এই যে আমি গণসংখ্যা সারণীটা পেয়েছি এখানে, এটাকে বলা হবে পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণী। তাহলে এখন যদি বহু নির্বাচনীতে এমন প্রশ্ন আসে যে একটা পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণীতে কয়টা অংশ, তাহলে কি বলবো আমরা? 1 2 3 4 5টা অংশ। 1 2 3 4 5। তাহলে পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণীর অংশ কয়টা? 5টা। ঠিক আছে শিক্ষার্থীরা, আর একটা হলো প্রাথমিক গণসংখ্যা সারণী। প্রাথমিক গণসংখ্যা সারণী হলো 3টা অংশ নিয়ে। কোন 3টা অংশ? শ্রেণী, তালিচিহ্ন এবং গণসংখ্যা। শ্রেণী, তালিচিহ্ন এবং গণসংখ্যা, এটাকে বলা হবে প্রাথমিক গণসংখ্যা সারণী। এইটাকে বলবো আমরা প্রাথমিক গণসংখ্যা সারণী। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এই পুরাটুকুকে বলা হবে পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণী। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা জিনিসটা। তাহলে এই যে গণসংখ্যা সারণী তৈরি করব আমরা, তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? এই যে পুরো কার্যক্রম, এই পুরো কার্যক্রম পুরোটাই শেষ করতে হবে লিখে, এবং এই কাজগুলো করলে আমার কি হবে? পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণী তৈরি হবে। তাহলে একবার শোনো, আমরা গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করব? গণসংখ্যা সারণী তৈরি করার জন্য প্রথম যে কাজটা করতে হবে,
দেয়া আছে উপাত্তের সংখ্যা n = কত, n = লিখে নিতে হবে। দেয়া আছে উপাত্তের সংখ্যা n = 40, বৃহত্তম মান = 22, ক্ষুদ্রতম মান = কত, 80। পরিসর r = বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। আমরা জানি শ্রেণী সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে থাকে। এখন পরিসর ভাগ 25 = 2 এবং পরিসর ভাগ 5 = 12। 2 এবং 12 এর মধ্যে থেকে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি শ্রেণী ব্যবধান হিসেবে নিতে পারি। ধরি শ্রেণী ব্যবধান 10। 10 শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তারপর শ্রেণী তৈরি করব, তালে চিহ্ন লিখব, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যবিন্দু। এই 5টা কাজ, এগুলোকে বলা হয় ধাপ। তাহলে প্রথম ধাপে কি করব, শ্রেণী নির্ণয় করার জন্য পরিসর নির্ণয় করতে হবে, তারপর শ্রেণী নির্ণয় করতে হবে, তালে চিহ্ন বসাতে হবে, গণসংখ্যা বসাতে হবে, শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে এবং ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। এই কাজগুলো করলে, পর্যায়ক্রমে ধাপগুলো অতিক্রম করলে কি হবে, গণসংখ্যা সারণী তৈরি হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের বইতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে। তোমাদের বইতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে। যে কোনো একটা দুইটা উদাহরণ নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমরা, আমার বিশ্বাস, গণসংখ্যা সারণী তৈরি করতে পারবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর কথা বাড়াবো না। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।